ব্যোমকেশ আর সত্যবতী কাল বিকেলে একবার বেরিয়েছিল। আসলে ওরা এভাবে খুব একটা বাইরে বের হয় না, সেটা বলে রাখাই স্বাভাবিক। তবে কাল একরকম সত্যবতী আর আমার জোড়াজুড়িতে ব্যোমকেশকে বেড়াতে হয়েছিল। এই কথা বললে মিথ্যে হবে যে ওরা আমায় সঙ্গে নিতে চায়নি, কিন্তু আমি আসলে চেয়েছিলাম ওরা একটু একাই বেরুক। সব সময় ওদের মাঝে আমার থাকাটা আমি নিজেও কেমন একটু যেন অস্বস্তি বোধ করি। আর তাছাড়া এতদিন পরে ওরা দুজনে মিলে ঘুরতে বেরোবে, মাঝখানে আমি থাকলে ব্যাপারটা কেমন হবে না? এদেরও তো মাঝে মাঝে একটু নিজের মতন করে সময় কাটানো দরকার। তাই আমায় যখন ব্যোমকেশ আর সত্যবতী যাওয়ার জন্য বলল, তখন আমি বললাম, না ব্যোমকেশ, আজ আর বেরোতে ইচ্ছা করছে না। গাটা কেমন যেন গরম গরম মনে হচ্ছে। আমার কথা শুনে ওদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। সত্যবতী বলে উঠল, সে কি ঠাকুরপো, তোমার আবার জ্বর এলো নাকি? না না, আসলে কাল রাতে শোয়ার সময় ঘরের জানলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর কাল সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে, তাতেই বোধহয় বৃষ্টির ছাট হাওয়া একটু ঘরে এসে ঢুকেছিল, বুঝলে। আর সেই জন্যই ও তুমি চিন্তা করো না বৌঠান, ঠিক হয়ে যাবে। অজিত, এই নতুন বর্ষা শুরু হয়েছে, এ সময়টা একটু সাবধান থাকা দরকার। আরে অযথা শরীর খারাপ বাঁধিয়ে কিন্তু কোনো লাভ নেই। আরে আমাদের হাতে তো কোনো কেস নেই, তাই এখন বেরিয়ে পড়ার ব্যাপারটাও নেই। যাও, এসব কথা থাক, তোমরা বরং বেরিয়ে পড়ো তাড়াতাড়ি, বুঝলে। আমি ঘরেই থাকি। সত্যবতী ও ব্যোমকেশের প্রবল আপত্তি আর প্রশ্নের পরেও আমি তাদের একরকম জোর করে ঘুরতে পাঠিয়ে দিলাম। তারপর নিজের ঘরে এসে ডায়েরি খুলে আগের কেসের ব্যাপারটা লিখতে শুরু করলাম। সত্যি কাল রাতে এসে দারুণ বৃষ্টি হয়েছে। আমার ঘরের জানলা খোলা ছিল, তবে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে আমার জ্বর বাঁধাতে পারেনি। এই কথাটা আমি মিথ্যে বলেছি। একরকম ওদের পাঠানোর জন্যই আমায় মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। তবে মিথ্যে যদি ভালো কিছুর জন্য হয়, তাহলে সেটা আর মিথ্যে হয় না, আধা আধই সত্যি হয়ে যায়। আমি একাই আমার ঘরে বসে লিখে চলছিলাম। মাঝে একবার পুঁটিরাম এসে আমায় চা দিয়ে গেল। পুঁটিরামের এই ব্যাপারটা খুব ভালো, তাকে মুখ ফুটে বারবার বলতে হয় না, সে ঠিক সময় বুঝে চা দিয়ে যায়। চায়ের কাপে একটা চুমুক দিয়ে কাপটা সবে নামিয়ে রেখেছি, এমন সময় ব্যোমকেশের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে রিসিভারটা কানে চেপে ধরতেই অপর প্রান্ত থেকে গলা ভেসে এলো, ব্যোমকেশ বাবু, হ্যাঁ নমস্কার, আমি গিরিশ তালুকদার কথা বলছি। মাফ করবেন, আমি ব্যোমকেশ নই। অপর প্রান্তের লোকটা সামান্য ইতস্তত করলেন মনে হলো, তারপর বললেন, টেলিফোন নাম্বারটা কি তাহলে ভুল হলো? আসলে আমায় তো এই নাম্বারটা দিয়েই বললো। না, নাম্বার ঠিকই আছে, আসলে ব্যোমকেশ এখন বাড়িতে নেই, আমি অজিত বলছি। আপনার কি দরকার বলুন, ব্যোমকেশ এলে আমি বলে দেব। অপর প্রান্তের ভদ্রলোক যেন খানিক আশ্বস্ত হলেন, তারপর বললেন, ও আচ্ছা আচ্ছা, আপনি অজিত বাবু। আচ্ছা, আপনাকে আমি চিনি, তবে আপনি আমাকে চিনবেন না। ব্যোমকেশ বাবুর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল। তিনি কখন ফিরবেন বলতে পারেন? আমি তাহলে আরও একটিবার ফোন করে নেব। বুঝতে পারছিলাম ভদ্রলোক কোনো কারণে আমায় ব্যাপারটা খুলে বলতে চাইছেন না, আর সেটাই স্বাভাবিক। তাই বললাম, আপনার টেলিফোন নাম্বারটা আমায় বলুন, আমি লিখে নিচ্ছি। ব্যোমকেশ ফিরে এলে না হয় আমি তাকে টেলিফোন করতে বলে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে মনে করে আজকের মধ্যে টেলিফোনটা করতে বলবেন, কেমন? একটা সমস্যার মধ্যে পড়ে ব্যোমকেশবাবুকে টেলিফোনটা করেছি। যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলাটা আমার দরকার। ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা লিখে নিলাম। এর অবশ্য একটা কারণ আছে। বেশ কিছুদিন ধরে টেলিফোনটা সামান্য সমস্যা করছে। রিডায়াল করলে কিংবা আগের নাম্বারে ফোন করতে গেলে নাম্বার ভুল হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। কথা শেষ করে টেলিফোনটা রেখে আবার নিজের ঘরে ফিরে এসে লেখায় মন দিলাম। ব্যোমকেশ আর সত্যবতী
ফিরে এলো প্রায় বিকেলের দিকে। আসলে বাইরে কালো মেঘ জমতে শুরু করেছে, একটু পরেই বৃষ্টি নামবে, তাই বোধহয় তারা আর অপেক্ষা করতে চায়নি। ব্যোমকেশের চেয়ে সত্যবতীর মুখটা বেশ উজ্জ্বল দেখলাম। অনেকদিন পর এইভাবে বাইরে বেরিয়ে তার বোধহয় খুব আনন্দ হয়েছে। ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। মাঝে মাঝে খুন চুরি এই সব কিছুর বাইরে ব্যোমকেশের সাথে সত্যবতীর পথে একটু একান্তে সময় কাটানোটাও তো প্রয়োজন। সংসার মানে শুধু রান্নাঘর, খাওয়া দাওয়া আর ঘুম, এটা মানতে আমি রাজি নই। আর ওদের বয়সই বা কত, এটাই তো ঘুরে বেড়ানোর সময়। তবে আমার ক্ষেত্রে থাকো সব কথা। ব্যোমকেশ ফিরে আসতেই আমি ভদ্রলোকের কথা বললাম। ব্যোমকেশ তখন টেলিফোন নাম্বারটা দেখে ভদ্রলোককে একবার টেলিফোন করলো, কিন্তু কোনো কারণে ভদ্রলোক টেলিফোন তুললেন না। ব্যোমকেশ একটু চিন্তিত মুখেই বলল, তার সমস্যাটা কি সে ব্যাপারে কিছু আভাস দিয়েছিলেন ভদ্রলোক? আমি মাথা নাড়লাম। তিনি যে আমায় কিছুই বলতে চাননি সেটা ব্যোমকেশকে জানাতে ব্যোমকেশ চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভদ্রলোক নিজেই সময় মতো টেলিফোন করে নেবেন। ভদ্রলোক টেলিফোন করলেন বেশ রাতের দিকে। তখন আমি আমার ঘরে ছিলাম। ব্যোমকেশ আমার ঘরে এসে ঢুকতে ঢুকতে বলল, গিরিশবাবু টেলিফোন করেছিলেন অজিত, ভদ্রলোক কাল সকালে একবার আমাদের বাড়িতে আসবেন। ভদ্রলোক বোধহয় কোনো একটা সমস্যার জর্জরিত রয়েছে, তবে সমস্যাটা কি সেটা বোধহয় আমি সামান্য বুঝতে পারছি। ব্যাপারটা তার পারিবারিক কিছু নিয়ে হবে, কারণ ভদ্রলোক ভীষণ উদ্বিগ্ন রয়েছেন। আর তিনি কথা বলছেন খুব চাপা স্বরে, তার মানে বাড়িতে কেউ ব্যাপারটা জানতে পারলেও যে একটা সমস্যা হতে পারে সেটাও তিনি জানেন। তবে অজিত মনে হচ্ছে কোনো একটা। কথাটা বলতে বলতে ব্যোমকেশ থেমে গেল। তারপর বলল, আচ্ছা থাক, কাল সকালে ভদ্রলোক এসে নিজের মুখে সব বলুক, তারপর না হয় ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। আমিও তার কথায় সায় দিলাম। তিনি এসে না বলা পর্যন্ত শুধু শুধু ব্যাপারটা নিয়ে এটা ওটা ভেবে তো কোনো লাভ নেই। তারপর দেখা যাবে আমরা যা ভেবেছি তার কিছুই নয়। ব্যোমকেশের সাথে আমার সে বিষয়ে কোনো কথাই হলো না। আমরা অপেক্ষা করতে লাগলাম পরদিন সকালে গিরিশ তালুকদারের আমাদের বাড়িতে আসার জন্য। আমাদের ঘরের উল্টো দিকের চেয়ারে বসে আছেন ভদ্রলোক। তার পরনে একটা কালো রঙের প্যান্ট আর নীল রঙের জামা। ভদ্রলোক যে রীতিমতো আধুনিকতা অবলম্বন করে চলেন তা বোঝাই যায়। তার মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত আধুনিকতার ছাপ রয়েছে। তবে ভদ্রলোকের বয়স একটু বেশি বলেই মনে হলো। গোটা মুখে বয়সের ছাপ পড়েছে। গিরিশবাবু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি যে কী সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি তা আপনি হয়তো বুঝতে পারবেন না। আপনার কাছে সমস্যাটা খুব বড় মনে নাও হতে পারে। ভুল করছেন গিরিশবাবু, প্রতিটি সমস্যাই বড়। সেটা আপাততভাবে দেখে ছোট মনে হলেও সে সমস্যাটাও বড়। আবার মাঝে মাঝে অনেক বড় সমস্যা অনেক ছোট হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা মানেই তো সমস্যা, আর প্রত্যেক সমস্যার একটা সমাধান আছে। তাই আপনি আগে আপনার সমস্যাটার কথা বলুন, তারপর না হয় আমি আপনার বিষয়টা ভেবে দেখব। মাত্র 2 সপ্তাহ আগের কথা। আমাদের বাড়িতে যে কাজের লোকটি কাজ করত তাকে হঠাৎ করেই বাড়িতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যাপারটা ঘটেছিল রাতের বেলায়। সকালে উঠে আমরা ব্যাপারটা জানতে পারি। তবে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল বাড়ির বাইরে উঠোনে। এত রাতে এসে বাড়ির বাইরে উঠোনে কী কারণে গিয়েছিল সেটা আমরা বুঝতে পারিনি। ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। তবে পুলিশ বলছে নাকি সামান্য কোনো চুরির কেস হবে। চোর চুরি করতে এসেছিল আর কোনোভাবে তার ঘুমটা ভেঙে যায়। তারপরে সে চোরের পিছু পিছু বাইরে যায়, আর তখনই ব্যাপারটা ঘটেছে। আসলে সমস্যাটা হলো, আমার ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে থাকতে হয়। সেই সময় বাড়িতে আমার স্ত্রী থাকেন। এখন ধরুন, যদি চোরের ব্যাপারটা না হয়, তাহলে যদি কোনো কারণে আমার বাড়িতে কেউ এসে কাজের লোককে খুন করে,
তাহলে আমি বাড়ি না থাকলে তো আমার স্ত্রীর বিপদ রয়েছে, তাই না? আর এই কাজের লোকটির মৃত্যুর পরে এখনো কাউকে রাখতে সাহস পাইনি। আসলে এসব ক্ষেত্রে একটু বিশ্বস্ত লোক না হলে তো আর গোটা বাড়িতে আমার স্ত্রী একা থাকবে, আর থাকবে সেই কাজের লোক। যদি সে নিজেই কিছু করে বসে তাহলে তো আলাদা সমস্যা। তাই এখনো কাউকে খুঁজে পাইনি রাখার মতো। ব্যাপারটা আপনার সাথে ঘটেছে 2 সপ্তাহ আগে, তারপরে আপনি আমার কাছে এসেছেন এতদিন পরে। তার মানে নিশ্চয়ই এর মাঝে এমন কিছু একটা ঘটেছে যেটা আপনাকে আরও ভাবিয়েছে, তাই তো? আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশবাবু। কাল আপনাকে যখন টেলিফোন করেছিলাম তার 2 দিন আগে রাত্রে বাইরে ঠিক পেছনে উঠোনের কাছে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। আসলে আমাদের ঘরে 2টো জানলা, একটা বাইরে রাস্তার দিকে খুলে আর অন্যটা খোলে হচ্ছে বাড়ির পেছনে উঠোনের দিকে। রাত জেগে আমার হিসাবপত্রের কাজ করতে হচ্ছিল। পেছনের দিকে জানলাটা বন্ধ হয়েছিল, কিন্তু কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার আগে কি মনে হতে জানলাটা খুলেছিলাম। আসলে সেদিন বাইরে গুমোট ছিল, আপনার মনে আছে হয়তো। তাই 2টো জানলাই খুলে দিলে সামান্য হাওয়া আসতে পারে এমন ভেবে জানলাটা খুলেছিলাম। সামান্য বৃষ্টি যে একটু পরেই হবে তা বুঝতে পারছিলাম। তবে জানলাটা খোলার কিছুক্ষণ পরেই মনে হলো পেছনের পাঁচিলের কাছ থেকে কি যেন হেঁটে এদিকে আসতে শুরু করলো। আমায় দেখতে পেয়ে থমকে গেল। তারপর হঠাৎ করে পেছনের দিকে গিয়ে পাঁচিল টপকে আবার পেছনে গিয়ে নেমেছে। ব্যাপারটা দেখে আমার মনের মধ্যে কিন্তু কেমন একটা করে উঠল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে পাশে আমার স্ত্রীর ঘরে গিয়ে তাকে সবটা জানালাম। সে কিন্তু একটু চিন্তিত হলো। তারপর বলল, বোধহয় কোনো চোর কিংবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কেউ এসেছিল, আমায় জেগে থাকতে দেখে চলে গেছে। ব্যাপারটা কেমন যেন খুব সহজেই মেনে নিল সে। আসলে আমার থেকে তার সাহসটা একটু বেশি কিনা সে কথা স্বীকার করতে লজ্জা নেই। গোটা বাড়িতে সে একাই থাকে। বুঝতেই পারছেন, একটি মাত্র কাজের লোক থাকে, তাও নিচের ঘরে। এবার আমার কাজের লোকটাকে কে খুন করলো? আর আমার বাড়িতে আশেপাশে যদি রাতের বেলা কেউ ঘুরে বেড়ায়, সে পাঁচিল টপকে আমার বাড়িতে এসে ঢুকতে পারে। তার মানে আমার বাড়ির ওপর সে রীতিমতো নজর রেখে চলেছে। এই সব কিছুর কারণটা কি সেটাই জানতে চাই ব্যোমকেশবাবু। বেশ, আপনি যখন ব্যাপারটা নিয়ে এতটা ভাবছেন তাহলে আমি কেসটা হাতে নেব, তবে সেটা আপনার বাড়িতে গিয়ে সমস্যাটা দেখে বোঝার পরে। আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, আপনার কাজের লোকটির নাম কি ছিল, আর তার খুনের ব্যাপারটা কোন পুলিশ অফিসার দেখছে? ভদ্রলোক থানার কথা বলতে আমি বুঝতে পারলাম এই থানার অফিসার রায়বাবুর সাথে ব্যোমকেশের বেশ খানিকটা পরিচয় আছে। আগের কয়েকটা ক্ষেত্রে রায়বাবু ব্যোমকেশকে সাহায্য করেছিল এবং ব্যোমকেশের সাহায্যও তিনি পেয়েছিলেন। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, বেশ, আপনার বাড়িতে আমি কাল সকালে যাব। কাল সকালে গিয়ে সমস্যাটা দেখে আমি আপনাকে জানাবো কেসটা আমি হাতে নিচ্ছি কিনা। যতদূর মনে হয় আপনার কাজের লোকটির মারা যাওয়ার তদন্তটাই আমায় করতে হবে, তাহলেই সবটা বেরিয়ে আসবে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর একটা সাদা রঙের খাম এগিয়ে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কোনো কাজ হাতে নেন না। তবে আপনার জন্য সামান্য কিছু অ্যাডভান্স এই রইলই। সমস্যা নেই, আপনি যদি কেসটা হাতে নাও নেন তাহলে আপনাকে এটা ফিরিয়ে দিতে হবে না। আপনার সময় নষ্ট করার জন্য এইটাই ধরে নিন মূল্য। যাকে, এখন আমি চলি। কাল তাহলে আপনার জন্য অপেক্ষা করব, কেমন? তবে ব্যোমকেশবাবু, একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়। আসলে ব্যবসার কাজে তার সপ্তাহ 2-এর জন্য আমাকে বেরিয়ে পড়তে হবে, আর এই সপ্তাহের শেষের দিকে আমার বেরোনোর কথা। ব্যোমকেশবাবু, এর মধ্যে যদি কাজের লোক না পাই তাহলে ঠিক করেছি স্ত্রীর বাড়ি থেকে তার মাকে কিংবা বোনকে কয়েকদিনের জন্য এনে রাখবো। গোটা বাড়িতে এই অবস্থায় একা রেখেই আমার স্ত্রীকে যাওয়াটা উচিত হবে না আমার। ও, আরেকটা কথা, আমাদের বাড়িতে একজন দারোয়ান আছে।
তবে সে কিন্তু রাতের বেলা সেদিন তেমন কিছু শুনতে পাইনি। শেষের কথাটায় ব্যোমকেশ আর আমি দুজনেই তাকালাম গিরিশবাবুর দিকে। দারোয়ান আছে, অথচ সেই বাড়িতে ঢুকে কেউ কাউকে খুন করে যাচ্ছে। ব্যাপারটা একটু ভাবার মতো বিষয় নয় কি? ভদ্রলোক বেরিয়ে যেতেই ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। টেবিলের ওপর সাদা রঙের খামটা তখনও পড়েছিল। ব্যোমকেশ কিন্তু সেদিকে হাত বাড়ালো না, তার বদলে বলল, ভদ্রলোকের কেসটা বড়ই অদ্ভুত অজিত। ভদ্রলোক বিশ্বাস করে একজন কাজের লোক রাখতে পারছেন না, অথচ আগের কাজের লোকের ভরসায় তার স্ত্রীকে একাই বাড়িতে রেখে গিয়েছিলেন, যদিও দারোয়ান ছিল। আমার মনে হয় কাজের লোকটি বহু বছরের বিশ্বস্ত ছিল। তাহলে তাকে খুনটা কে করতে যাবে? আরও একটা ব্যাপার ব্যোমকেশ, ভদ্রলোক ব্যবসায়ী মানুষ, তাকে দেখে যতটা মনে হলো অর্থ খুব একটা কম নেই, সুতরাং তার ব্যক্তিগত শত্রুতাও তো থাকতে পারে। সেটা তো আমারও মনে হয়েছে অজিত, কিন্তু সেটাই যদি হয় তাহলে কাজের লোকটির ওপর আক্রমণ হবে কেন? যদিও হতে পারে কাজের লোকটি বাধা দিতে গিয়েছিল তাই এমনটা হয়েছে, তবে আমার কেন জানি না মনে হচ্ছে কেসটায় কিছু একটা আছে যেটা আমরা এখনো বুঝতে পারছি না। অজিত, তুমি বসে তোমার কাজ করো, আমি একটু বের হই। বিগত 4-5টা কেসে তোমার এই ব্যাপারটা আমি দেখেছি। কোনো কেস হাতে আসার পরেই তুমি বেরিয়ে পড়ো, কিন্তু কেন বলো তো? হ্যাঁ, তোমার সাথে আমিও তো কেসে থাকবো, তাহলে আমায় ছাড়া তুমি বেরিয়ে পড়ছো কেন? পরীক্ষার আগে যেমন বেশ জোর দিয়ে পড়াশোনা করতে হয়, একবার রিহার্সাল করে নিতে হয়, ঠিক তেমনি কেসে হাত দেওয়ার আগে সামান্য কয়েকটা হোমওয়ার্ক করে নিতে হয় অজিত। আমি সেটাই করার জন্য বেরোচ্ছি। তবে এক্ষেত্রে কোথায় যেতে হবে, কি করতে হবে, কোনো কিছুই ঠিক নেই, তাই তোমায় নিয়ে যাব না। তুমি আমার সাথে যাবে কাল সকালে গিরিশবাবুর বাড়িতে, আর সেখান থেকেই সবটা শুরু হবে। এখন আর নয় অজিত, আমায় বেরোতে হবে। এই বলে ব্যোমকেশ বেরিয়ে গেল। ফিরে এলো একটু বিকেলের দিকে, তবে এসে আর কেস নিয়ে তেমন কোনো কথাই বলল না। আমি ভাবলাম সে ভুলেই গেছে হয়তো, আর তাছাড়া এখন তো গিরিশবাবুর বাড়িতেই যাওয়া হয়নি, তারপর তো ব্যাপারটা নিয়ে ভাবনা শুরু হবে। সেদিনটা কোনো রকমে কেটে গেল। আমরা পরদিন সকালে গিয়ে পৌঁছলাম গিরিশবাবুর বাড়িতে। ভদ্রলোক বাড়িতেই ছিলেন। আশা করি আমরা আসবো বলেই তিনি আরও বাড়িতেই থেকে গিয়েছিলেন। ভদ্রলোক ওপরের দোতলার ঘরে ছিলেন। আমরা গেটের কাছে গিয়ে দারোয়ানের সাথে কথা বলতেই দারোয়ান জানালো গিরিশবাবু বাড়িতেই আছেন। আমরা ভেতরে ঢুকে বাড়ির বন্ধ দরজার উপরে কড়া নাড়লাম। একটু পর এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। তাকে দেখে মনে হলো তিনি গিরিশবাবুর স্ত্রী। ব্যোমকেশ নিজের পরিচয় দিতেই তিনি নমস্কার করলেন এবং জানালেন গিরিশবাবু নাকি আমাদের কথা বলেছেন। আমরা নিচে বসার ঘরে বসতেই একটু পরে গিরিশবাবু এসে ঘরে ঢুকলেন। তারপর বললেন, সময় বার করে আপনি সত্যিই তাহলে এসে পড়েছেন। যাকে ভালোই হয়েছে। আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ধরুন ওই 3 তারিখের মধ্যেই বেরিয়ে যেতে হবে। তার আগেই ব্যাপারটা একটু ফয়সলা করে যেতে চাই। কেন বলুন তো, আপনাকে এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে কেন? আসলে হঠাৎই একটা কাজ পড়ে গেছে, তবে যে কদিন আছি আমি আপনাকে সাহায্য করব। এখন বলুন, প্রথমে আপনারা কোন জায়গাটা দেখবেন? কোন জায়গা, নাকি ওপরে ঘরগুলো একবার দেখবেন? তার আগে বরং একটু চা খেয়ে নিন। এই সরলা, ব্যোমকেশ ও অজিতবাবুদের জন্য একটু চা দিয়ে দাও না। আমরা বসে রইলাম। একটু পরেই গিরিশবাবুর স্ত্রী চা নিয়ে আমাদের দিয়ে তিনিও আমাদের পাশে একটা চেয়ারে বসলেন। আমরা চারজন চা খেতে খেতে কথা বলতে শুরু করলাম। আপনাদের যে কাজের লোকটি ছিল সে কত বছরের পুরনো? ব্যোমকেশবাবু, সেই লোকটি আমার বাড়িতে ছিল প্রায় 10 বছরের বেশি হবে। গ্রাম থেকে শহরে এসেছিল, তারপর আমাদের বাড়িতে এসে জুটেছিল। তারপর থেকে কখনোই কোথাও যায়নি। হ্যাঁ, মাঝে মাঝে গ্রামে ফিরে যেত, তবে তাছাড়া আর কিছু না। এভাবে যে তাকে খুন হতে হবে ব্যোমকেশবাবু,
আমি তো স্বপ্নেও ভাবিনি। সেদিন তো আপনি বাড়িতে ছিলেন না আশা করি, কিন্তু সরলা দেবী তো ছিলেন। আপনি কিছু দেখেছিলেন সরলা দেবী? না ব্যোমকেশবাবু, হরিকাকা তো রাতে খেয়ে দিয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যেত, আমিও উপরে চলে আসতাম। তারপর একটু রাত পর্যন্ত বইপত্র পড়ে ঘুমাতে যেতাম। আসলে ওই বইপত্র পড়ার একটা নেশা আমার রয়েছে। বুঝতেই পারছেন, আমি সবসময় একা বাড়িতে থাকি, তেমন কিছু করার নেই। সব কিছুই হরিকাকা করত, আমি ওই রান্নাটা মাঝে মাঝে করতাম মাত্র। কারোর ওপর কোনো সন্দেহ হয় আপনার, বা এমন কিছু যার জন্য আপনার চাকরের বিপদ হতে পারে বলে আপনার মনে হয়? ব্যোমকেশবাবু, হরিকাকা তো এখানেই থাকতেন। মাঝে মাঝে গ্রামে যাওয়া ছাড়া বাড়ির বাইরে বাজার দোকান সমস্ত কাজকর্ম তিনিই করতেন। তবে তার সাথে কারোর কোনো শত্রুতা থাকার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। এমন তো হতেই পারে যে এমন কোনো একটা কারণ যেটা আপনার এখন মনে পড়ছে না। আচ্ছা, আপনাদের বাড়ির দারোয়ান সেদিন সে কিছুই দেখেনি? না ব্যোমকেশবাবু, সে নিজেও বেশ পুরনো, সে মিথ্যে বলবে না। আর আপনি বাড়িটা তো দেখছেনই, পেছনের দেওয়ালটা সামনের দরজা থেকে সম্পূর্ণ অন্য দিকে। তাই সেদিক দিয়ে যদি কেউ আসে, সেটা চট করে বুঝতে পারার তো কথা নয়, তার ওপর যদি হয় অন্ধকারে। এই কথাটা আপনি ঠিকই বলেছেন, তবে কোথাও তো কিছু একটা থাকার কথা। আর সব থেকে বড় সমস্যা হলো, আচ্ছা চলুন তো একবার যেখানে আপনার কাজের লোকটির মানে হরিহরের মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা একবার দেখি। আমি, গিরিশবাবু আর ব্যোমকেশ মিলে বাড়ির বাইরেটা বেরিয়ে এলাম। আসলে বাড়িটার আমরা যেখান থেকে ঢুকেছি তার প্রায় ডান দিকে সেই উঠোনের মতো জায়গাটা, পুরোপুরিভাবে পিছনের দিকে নয়। বাড়িটার পিছনের দিকে হলেও রাস্তার পেছনের দিকে এক পাশের জায়গায়। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে গিরিশবাবু বললেন, আমি তো তখন বাড়ির বাইরেই ছিলাম ব্যোমকেশবাবু। এখানে নাকি হরিহরের মৃতদেহটা পড়েছিল। তার মাথায় আবার আঘাতের চিহ্ন। যতদূর মনে পড়ে এইভাবে ওই আচিনের দিকে মুখটা ছিল। ব্যোমকেশ জায়গাটা ভালো করে লক্ষ্য করতে লাগলো। তারপর হঠাৎ করে আমাকে আর গিরিশবাবুকে চমকে দিয়ে বলল, ভালো করে ভেবে বলুন তো, মৃতদেহটা কি আঁচিলের দিকে মুখ করেছিল? মানে এমন নয় তো মুখটা নিচের দিকে, মাথাটা ওপরের দিকে, আর মাথার ঠিক পেছনে আঘাতের চিহ্ন ছিল? ব্যোমকেশবাবু, অন্তত পুলিশ আমার স্ত্রীকে এটাই বলেছে, কিন্তু আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন? ব্যোমকেশের মুখে প্রথম হাসির চিহ্ন দেখা গেল। ব্যোমকেশ কেমন একটা অদ্ভুতভাবে হেসে গিরিশবাবুর দিকে তাকিয়ে বলল, কেসটা আমি হাতে নিলাম গিরিশবাবু, তবে তার জন্য আমায় কালকের দিনটা খুব খোঁজখবর করতে হবে। আর যে পুলিশ অফিসার এই খুনের ব্যাপারটা দেখছিলেন তার সঙ্গে একটু কথা বলতে হবে। তবে আপনাকে একটা কাজ করতে হবে গিরিশবাবু, পারবেন? গিরিশবাবু ব্যোমকেশের কথাবার্তা আর তার মুখের ভাব দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল। সেভাবেই বলল, অবশ্যই করব, কেন করব না? আপনি আমায় সাহায্য করবেন আর আমি আপনার জন্য এই সামান্যটুকু করতে পারবো না? কি করতে হবে বলুন? করতে হবে, তবে এখন নয়, যথা সময়ে আমি আপনাকে বলে দেব। ও আরেকটা কথা, আপনি বাইরে যাচ্ছেন কবে? আজ থেকে 4 দিন পর, তাই তো? বেশ বেশ বেশ, তবে এখন চলুন আমরা একবার আপনার ঘরটা দেখি, এবং তারপর দারোয়ানের সাথে কথা বলতে হবে। আমরা তিনজন মিলে দোতলায় গিরিশবাবুর ঘরে এসে ঢুকলাম। ঘরের ভেতরে জানলার কাছে বিছানা, তাছাড়া রয়েছে আলমারি, একটা টেবিল, টেবিলের ওপর কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে সামনের রাস্তার দিকে তাকিয়ে রইল ব্যোমকেশ। তারপর বলল, আপনার নিজের কি মনে হয় হরিহরের সাথে এমনটা হওয়ার কোনো কারণ আছে? দেখুন, সেই কথা আমি নিজেও ভেবেছি ব্যোমকেশবাবু, তবে কি বলুন তো, তার সাথে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা তো অনেক দূর। তার সাথে কারোর কোনো ওই মানে ভালোভাবে কারোর সাথে কথাও বলতো না, তাহলে শত্রুতাটা থাকবে কি করে? আর তাছাড়া চোরের ব্যাপারটা হতে পারে, কিন্তু সেটা যদি হয় তাহলে আমি যেদিন বাড়ির পেছনে অন্ধকারে একজনকে দেখলাম, সেটা তবে কে?
আচ্ছা, একটা খুন করার জন্য দ্বিতীয়বার চোর কি আবার আসবে বলে আপনার মনে হয়? গিরিশবাবুর কথা শুনে ব্যোমকেশকে বেশ চিন্তিত বলে মনে হলো। তারপর বলল, একটা খটকা রয়েই যাচ্ছে গিরিশবাবু, কিন্তু সেটা যে কি সেটা স্পষ্টভাবে আমি বুঝতে পারছি না। একটা কথা ব্যোমকেশ বাবু, যদি চোর আসে তাহলে তো সে কিছু একটা নিয়ে যাবে, অন্তত নিয়ে যাওয়ার চেষ্টা তো করবে। কিন্তু এ বাড়ি থেকে এমন কিছু তো চুরি যায়নি। তবে দারোয়ান যখন হরি কাকার চিৎকার শুনে এখানে এসেছিল, তখন সে নাকি কাউকে চলে যেতে দেখেছে। তবে অন্ধকারে তার ভুল হতে পারে, এটা সে বারবার স্বীকার করছে। সেটাই সমস্যা গিরিশবাবু, এ বাড়িতে আসার কোনো একটা কারণ তো আছে, আসল মোটিভটা আমরা বুঝতে পারছি না। আপনি যদি আমার স্ত্রীর ঘর কিংবা অন্য কোথাও দেখতে চান, তাহলে বলতে পারেন। হ্যাঁ, চলুন। আমরা এরপর গিরিশবাবুর স্ত্রীর ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা নক করতেই তিনি দরজা খুলে দিলেন। এই ঘরটাও গিরিশবাবুর ঘরের থেকে পার্থক্য খুব একটা বেশি নেই। পার্থক্য বলতে একটা বড় আয়না ও আয়নার সামনে প্রসাধনী সামগ্রী। ঘরের মধ্যে দেওয়াল জুড়ে বেশ কিছু বড় বড় ছবি, আরও অনেক কিছুই রয়েছে। এই ঘরটা বেশ সাজানো গোছানো, সেটা দেখলেই বোঝা যায়। ব্যোমকেশ ঘরে ঢুকে ইতস্ততভাবে ঘুরতে লাগলো। তবে এই ঘরের দুটো জানলাও এমনভাবে যে একটা জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যাবে, অন্য জানলা দিয়ে পেছনের দিকটা। দেখলাম ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবতে লাগলো। এখানে একটা কথা বলে রাখা দরকার, গিরিশবাবুর স্ত্রীকে দেখে মনে হয় তার বয়স অনেকটাই কম। অন্তত তাদের দুজনের বয়সের তফাৎটা যে বেশি, সেটা তাদের দুজনকে দেখলেই বোঝা যায়। সরলা দেবী একসময় বললেন, ব্যোমকেশবাবু, আমরা খুঁজে দেখেছি, আমাদের ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি। তবে নিচে বসবার ঘরে আমার যতদূর মনে আছে, আমি একটা পেতলের গণেশ মূর্তি কিনে সাজিয়ে রেখেছিলাম। তবে সেটা বেশ কিছুদিন হলো দেখতে পাচ্ছি না। হতেই পারে মনের ভুলে অন্য কোথাও দেখেছি, কিন্তু তবুও। আপনি নিজেও কি এটাই মনে করেন যে সে রাতে চোর এসেছিল, আর চোর ফিরে যাওয়ার সময় হরিহর বাবুর কাছে বাধা পেয়ে তাকে আক্রমণ করে? এটা ছাড়া এই গোটা ব্যাপারটায় আর অন্য কোনো ধারণা আপনার কাছে আছে? ব্যোমকেশ কোনো কথা বলল না। জানলা দিয়ে পেছনের দেওয়ালের কাছে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর গিরিশবাবুর উদ্দেশ্যে বলল, একবার দারোয়ানের সাথে একটু কথা বলতে হবে, আসুন। ব্যোমকেশ, আমি ও গিরিশবাবু গেটের দিকে এগোতে লাগলাম। আমি বেশ বুঝতে পারলাম গিরিশবাবু কেমন যেন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তবে শুধু তিনি কেন, আমি নিজেও তো অবাক হয়ে রয়েছি। তবে ব্যোমকেশ যখন দারোয়ানের সঙ্গে কথা বলবে, তখন আর তাকে কিছুই জিজ্ঞাসা করলাম না। দারোয়ানের কাছে এগিয়ে গিয়ে ব্যোমকেশ কড়া গলায় বলল, এ বাড়িতে একটা খুন হয়ে গেছে আর তুমি গোটা রাত নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে, কিছুই দেখোনি তুমি? ব্যোমকেশের গলার স্বর ভারী। তার কথা শুনে মনে হবে ভীষণভাবে রেগে গিয়ে কথাগুলো বলছে। ব্যোমকেশের কথা শুনে দারোয়ান প্রথমে কিছুটা চমকে উঠল, তারপর আমতা আমতা করে বলল, ঘুমাইনি বাবু, আমি আমি ঘুমাবো কেন? আমি তো এখানেই বসেছিলাম, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। সেদিন কি হয়েছিল আমায় বলো তো, তুমি কি দেখেছিলে? আমি এখানেই বসেছিলাম বাবু, তা হঠাৎই একটা চিৎকার শুনে পেছনের দিকে দৌড়ে গেলাম। আমার হাতে লাঠিটা থাকে তাই ভয় পাইনি, কিন্তু পেছনে যেতেই মনে হলো ওই পাঁচিলের কাছে দরজার বাইরে কি যেন একটা পড়ে আছে। আমি সামনে গিয়ে দেখি, ও বাবা, এটাতে হরি কাকা, মাথায় আঘাত লেগেছে। কিন্তু তাকে তাড়াতাড়ি তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকাই, আর ঘরের দরজা খোলাই ছিল তখন। তারপর বৌদিমণিকে গিয়ে ডাকতে তিনি নেমে এলেন, আর নেমে এসে এইসব দেখে খুব ভয় পেয়ে যান।
আমরা অনেক চেষ্টা করি তাকে বাঁচানোর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শেষ। তবে বারবার কাকা কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু কিছুতেই বলতে পারছিলেন না। আমার মনে হচ্ছিল তার মাথায় যে কে ওইভাবে মেরেছে সেটাই তিনি বলতে চাইছিলেন। তবে কেন যেন আমার মনে হলো, বাবু, পাঁচিলের কাছ থেকে আমি হয়তো কাউকে চলে যেতে দেখেছি, তবে অন্ধকারের জন্য ঠিকভাবে বলতে পারবো না। এই সমস্ত ব্যাপারগুলো তুমি পুলিশকে জানিয়েছিলে? হ্যাঁ বাবু, তবে পুলিশের সন্দেহ করছে যে কোনো চোর এ বাড়িতে এসেছিল আর কোনোভাবে তার সামনে কাকা পড়ে যায়, তারপরই এই অবস্থা। ব্যোমকেশ সামান্য হেসে আমাকে নিয়ে গিরিশবাবুর বাড়ি থেকে বাইরে বেরোলো। তারপর বলল, কি মনে হচ্ছে অজিত? চোরের ব্যাপারটাই খুব বেশি সম্ভাব্য বলে মনে হচ্ছে। তুমি দেখেছো গিরিশবাবুর বাড়ির নিচের তলায় আর উপরের তলায় বেশ কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সরলা দেবী তো নিজেই বললেন যে একটা পিতলের গণেশ মূর্তি নাকি পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে ওই মূর্তিটা নিয়েই চোর পালাতে গিয়েছিল আর কোনোভাবে হরিহর কাকার সামনে পড়ে যায়, তাই ওর মাথায় মূর্তিটা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আর সেই পালানোর সময় তাকে দাঁড়ানো দেখেছিল। গোটা ব্যাপারটা তো এভাবেই তাহলে মিলে যাচ্ছে। গোটা ব্যাপারটা তো এভাবে মিলছে না অজিত, একটা ফাঁক থেকেই যাচ্ছে। দেখো, যদি চোর মূর্তিটা নিয়ে পালানোর সময় হরিহর কাকার সামনে পড়ে, তাহলে তাকে বাইরে পড়ে থাকতে পাওয়া গেল কেন? হরিহর কাকা দরজা খুলে বাইরে যাবে, তারপর চোর ভেতরে ঢুকবে, এটা তো হতে পারে না। বরং মৃতদেহ যেখানে পড়েছিল সেই হিসাবে মনে হয় হরিহর কাকার পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করেছে, আর তাতেই তার মুখটা সামনের দেওয়ালের দিকে গিয়ে পড়েছে। দারোয়ান এই কথা জানিয়েছে। আর সেক্ষেত্রে দারোয়ান যাকে পাঁচিল টপকে চলে যেতে দেখেছে সে চোর হতেই পারে, কিন্তু সে বাড়ির ভেতরে ঢুকলো কি করে? ব্যোমকেশের কথায় আমি নিজেও সামান্য অবাক হলাম। ব্যাপারটা আমার মাথাতেও একবারও আসেনি। হরিহর কাকার মাথায় আঘাত লেগেছিল পেছনের দিকে, আর তাতেই বোঝা যায় তাকে পেছন থেকে মারা হয়েছে। কিন্তু তাই যদি হয় আর চোর যদি ঘরের ভেতরে না ঢোকে, তাহলে সে পেছন থেকে আঘাত করবে কিভাবে? গোটা ব্যাপারটা মাথার মধ্যে কেমন যেন গোলমাল পাকিয়ে যেতে থাকলো। আমি বুঝতে পারছিলাম যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। ব্যোমকেশ গোটা রাস্তায় আর কিছুই বলল না, চুপ করে ভাবতে ভাবতে চলল। বাড়ি ফিরে ব্যোমকেশ সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে একভাবে কেসটা নিয়ে ভাবতে থাকলো। আমি তাকে এই সময় বিরক্ত করলাম না, তবে কেসটা নিয়ে আমিও ভাবতে থাকলাম নিজের মতো করে। কি হলো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। ব্যোমকেশ কেন বলল যে কেসটা জটিল হয়ে গেছে? সেদিন গিরিশবাবুর বাড়িতে তাহলে যে এসেছিল সে কি চুরি করতে এসেছিল নাকি অন্য কিছু? আর চোর যদি হরিহরের মাথায় আঘাত না করে তাহলে আঘাত করল কে? রাত্রের দিকে ব্যোমকেশ তার ঘরে আমায় ডাকলো। আমি গিয়ে ঢুকতেই দেখতে পেলাম ব্যোমকেশ টেবিলের ওপর ডায়েরি খুলে বসে রয়েছে। আমায় ঘরে ঢুকতে দেখে বলল, অজিত, কয়েকটা প্রশ্নের উত্তর আমায় দাও তো। কি বলো? গিরিশবাবু আর সরলা দেবী আলাদা আলাদা ঘরে থাকেন কেন? হ্যাঁ, যদি গিরিশবাবু বেশিরভাগ সময় ব্যবসার জন্য তাকে বাইরে থাকতে হয়, তবুও তিনি যখন বাড়ি ফিরে আসেন তারপরেও এমনটা হবে কেন? তেমনটা তো অনেকেই থাকে ব্যোমকেশ। আলাদা আলাদা ঘরে থাকার ব্যাপারটা এখন চলছে, এতে তো আমি তেমন কিছুই দেখছি না। ব্যাপারটা হয়তো তোমার চোখে পড়েনি, কিন্তু আমার চোখে পড়েছে অজিত। দেখো, আমরা গিয়েছি তাদের বাড়িতে, তার সরলা দেবী জানতেন। তারপরেও তিনি সেদিন নিজের ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন। বাড়িতে আমরা রয়েছি, তারপরেও এমনটা হওয়ার কারণ কি? তিনি হয়তো ঘরে বসে কিছু করছিলেন, যে কোনো ব্যক্তিগত কাজ তো থাকতেই পারে। সেটা থাকতেই পারে,
কিন্তু তোমার কি মনে হয় হরিহর বাবুকে তার মাথার পেছনে আঘাত যে করেছিল সে বাড়ির বাইরে থেকে আসা কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি? সেটাই কি স্বাভাবিক নয়? তাছাড়া তুমি আর কাকে সন্দেহ করছো বলো তো? দেখো, যদি সেটাই হয় তবে সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাচ্ছে। চোর যদি দরজা খুলে ভেতরে ঢুকে, তাহলে ভেতরে ঢোকার পরে চুরি করে বাইরে বেরোলে হরিহরবাবু থাকবেন তার পেছনে। তাই সেই অবস্থায় তাকে পেছন থেকে আঘাত করে ওভাবে ফেলাটা সম্ভব নয়। তাহলে তার মাথার সামনের দিকে কিংবা পাশে আঘাত থাকতো। একমাত্র পেছন থেকে আঘাত করলেই এমনভাবে আঘাত হওয়া সম্ভব। সে কথাটা আমি রায়বাবুর সাথে কথা বলে নিশ্চিত করেছি। আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে গেলাম। তারপর বললাম, তাহলে তুমি কি বলতে চাইছো? হরিহর বাবুকে মারলো কে? মরার চেয়ে বড় প্রশ্নটা হলো মারল কেন। আমার মনে হয় হরিহরবাবু এমন কিছু জানতে পেরেছিলেন যেটা তার জানার কথা নয়, আর সেই কারণে তাকে মরতে হয়েছে। অন্তত এটাই আমার মনে হচ্ছে এই মুহূর্তে। তবে সেটা নিশ্চিত করার জন্য গিরিশবাবুকে একটা কাজ করতে হবে। কি কাজ? কাল গিরিশবাবুকে সে ব্যাপারটা জানাবো। তাছাড়া কাল আরও একটা ব্যাপার আমায় খোঁজ নিতে হবে। যদি দুটো ব্যাপার ঠিকঠাক থাকে তাহলে আশা করছি কয়েকদিনের মধ্যেই আসল অপরাধীকে ধরা যাবে। ব্যোমকেশ মনে মনে যে কিছু একটা পরিকল্পনা করছে তা বুঝতে পারলাম, কিন্তু সেটা আমাকে এখন বলতে চাইছে না। আমিও অপেক্ষা করতে লাগলাম কালকের জন্য। পরদিন ব্যোমকেশ টেলিফোনে গিরিশবাবুর সঙ্গে কথা বলল। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে আমি জানতে পারলাম না, কারণ সেই সময় আমি আমার ঘরে ছিলাম। পরে অবশ্য ব্যোমকেশ নিজেই আমায় জানিয়েছিল। এদিকে গোটা দিন ব্যোমকেশ বাড়ির বাইরে থাকলো। সন্ধ্যার দিকে সেটা নিয়ে সত্যবতীর সঙ্গে কিছু কথা হলো বটে, তবে সত্যবতী যখন জানতে পারলে গোটা ব্যাপারটা কিসের জন্য, তখন আর কিছুই বললে না। ব্যোমকেশ শুধু আমায় একটাই কথা বলল, অজিত, এখন শুধু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে গোটা ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে আমাদের সামনে চলে আসবে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ব্যোমকেশ ঠিক কিসের জন্য অপেক্ষা করছে, আর সে আজকের গোটা দিন করলই বা কি। তবে গিরিশবাবু যে কয়েকদিনের মধ্যেই তার কাজে বেরিয়ে পড়বে তা আমি জানতাম, আর সেটাই যদি হয় তাহলে কেসটা অসমাপ্ত রেখেই গিরিশবাবুকে চলে যেতে হবে। ব্যাপারটা কিছুতেই আমার মাথায় আসছিল না, কিন্তু ব্যোমকেশের অনুমানটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করেই একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় চাড়া দিল। আমি সেটা বলতেই ব্যোমকেশ বলল, ব্যাপারটা আরো আগেই তোমার বোঝা উচিত ছিল অজিত। তুমি এত দেরি করলে কেন সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক, ভেবেছো যখন তাতেই হলো। এখন অপেক্ষা করো। ঠিক বলতে পারছি না কবে আমরা ব্যাপারটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো, তবে আশা করতে পারি খুব তাড়াতাড়ি সেটা হবে। দুদিন পরের কথা। ব্যোমকেশ ঘরে বসে রয়েছে, এমন সময় একটা টেলিফোন এলো। ব্যোমকেশ নিজে গিয়ে টেলিফোন তুলে নিল, এবং তার বেশ কিছুক্ষণ পর ব্যোমকেশের দিক থেকে উত্তেজিতভাবে গলার স্বর ভেসে আসলো, তার মানে আমি ব্যাপারটা ঠিকই অনুমান করেছিলাম। রায়বাবু, আসলে সামান্য সময়ের জন্য আমিও যে ঘেটে যাইনি সে কথা বলবো না, তবে ওই মাথার পেছনের আঘাতটা আমায় বারবার ভাবিয়েছিল। এখন আপনাদের যা করার আছে আপনারা করুন, তবে আশা করছি গিরিশবাবু এর মধ্যে আমার সাথে দেখা করতে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। টেলিফোনটা রেখে ব্যোমকেশ আমার সামনে বসলে আমি প্রশ্ন করলাম, কেসটা কি তাহলে সমাধান হয়ে গেল ব্যোমকেশ? হরিহরবাবুর মাথায় কে আঘাত করেছিল, আর তার মোটিভটাই বা কী ছিল? হরিহরবাবুর মাথায় আঘাত করেছিল গিরিশবাবুর স্ত্রী সরলা দেবী। আসলে তার মোটিভও একটা ছিল। গিরিশবাবু ও সরলা দেবীর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো নয়। সরলা দেবীর সাথে গিরিশবাবুর বয়সের পার্থক্য ছিল অনেকটাই, আর সেই কারণে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়নি।
গিরিশবাবু বেশিরভাগ সময় তার বাড়িতে থাকতেন না, আর সেই সুযোগে সরলা দেবী তার পুরনো এক প্রেমিকের সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলেছিল। আমার মনে হয় মাঝে মাঝেই সেই ভদ্রলোক রাতে বাড়িতে আসতেন, তবে ব্যাপারটা কোনোভাবে হরিহর জানতে পেরে যায়, আর সেই কারণে সেই ভদ্রলোক সেদিন যখন গিরিশবাবুর বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন হরিহর তার পেছনে যায়। আমার মনে হয় সেই সময় তাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়, আর তখনই সরলা দেবী সেখানে চলে আসে। কোনো কিছু না পেয়ে সেই পিতলের মূর্তি তুলে হরিহরের মাথায় আঘাত করেন তিনি, কিন্তু তাতে যে হরিহরবাবু মারা যাবেন সেটা তিনি ভাবতে পারেননি। এদিকে চিৎকার শুনে দারোয়ান চলে আসে, তাই দুজনই পালিয়ে যায়। ভদ্রলোক পাঁচিল টপকে চলে যান আর সরলা দেবী ঘরের ভেতরে ফিরে আসেন। তোমার মনে আছে সেদিন দারোয়ান বলেছিল যে সে একটা চিৎকার শুনে সেখানে গিয়েছিল। ভেবে দেখো, যে চিৎকার বাড়ির পেছন দিক থেকে সামনে দারোয়ান শুনতে পায়, সেই চিৎকার ঘরের ভেতর থেকে তিনি শুনতে পাননি। এটা আশ্চর্যের বিষয় নয় কি? যাই হোক, এটাই হলো কারণ। তবে এটা বার করার জন্য আমাদের সামান্য একটা নাটক করতে হয়েছিল। গিরিশবাবুর যেদিন ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল তার 2 দিন আগেই তাকে অন্য জায়গায় চলে যেতে বলেছিলাম আমি, আর সেই ফাঁকে বাড়ির আশেপাশে 2-1টা বাড়িতে পুলিশের লোকেদের পাহারা বসিয়েছিলাম। রাতের বেলা যখন সে ভদ্রলোক বাড়িতে আসে তখনই তাকে গ্রেফতার করা হয়। একটু জিজ্ঞাসাবাদ করতেই সেই ভদ্রলোক এবং সরলা দেবী সমস্তটাই স্বীকার করে ফেলেছেন। এটাও স্বীকার করেছেন হরিহর বাবুকে মারার কোনো পরিকল্পনা তাদের ছিল না, তবে ভয় পেয়ে তারা এই কাজটা করেন। কিন্তু তুমি ঠিক কখন সন্দেহ করলে যে সরলা দেবী এই সমস্ত কিছু করেছে? সন্দেহ হয়েছিল মৃতদেহটা যেভাবে পড়েছিল, মানে মাথায় আঘাত পাওয়ার পরে হরিহরবাবু যেভাবে পড়েছিলেন সেটা শুনে। হতেই পারে সেই ভদ্রলোক তাকে পেছন থেকে মাথায় আঘাত করে তারপরে সামনের পাঁচিল টপকে চলে গেছেন, কিন্তু তাহলেও তো হরিহর বাবুর পেছনে তাকে থাকতে হবে। হরিহর বাবু যদি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসেন আর তার পেছনের ভদ্রলোক বেরিয়ে আসেন, তাহলে ভদ্রলোককে থাকতে হবে ঘরের ভেতরে। তা যদি না হয় তাহলে তাকে মেরেছিল অন্য কেউ, আর সেটা সরলা দেবী ছাড়া আর কেউ হতে পারে না। এদিকে সরলা দেবীর সাথে গিরিশবাবুর দূরত্ব এবং তাদের আলাদা থাকার ব্যাপারটা এই সন্দেহটাকেই বাড়িয়ে তোলে, এবং তাই কাল আমি সরলা দেবীর বাপের বাড়ির জায়গায় খোঁজখবর নিয়েছি ও জানতে পেরেছি সেখানে সরলা দেবীর সাথে একটি ছেলের ভালো সম্পর্ক ছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরে সেই ছেলেটি শহরে কাজের জন্য চলে আসে। তারপরেই কেমন যেন ব্যাপারটা আমার কাছে মিলে যায়। তাছাড়া শুধুমাত্র ওই পিতলের মূর্তি চুরি যাওয়া, সরলা দেবী সেদিন রাতে কোনো চিৎকার শুনতে না পাওয়া, এমনকি গিরিশবাবুর সেদিন রাতে বাড়ির পেছনের দিকে কাউকে ঘুর ঘুর করতে দেখা, এই সমস্ত কিছু খটকাগুলো মিলতে মিলতে একটাই সম্ভাবনা দাঁড় করায়, আর তারপরেই আসল সত্যটা সামনে চলে আসে। অজিত, সবই ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় এরপরে গিরিশবাবু আর আমাদের এখানে আসবেন? যতদূর মনে হয় তিনি আসবেন না, তবে তিনি বোধহয় চিঠি লিখে আমার সমস্তটা জানাবেন এবং তার সাথে আমায় কিছু অর্থও পাঠিয়ে দেবেন। অন্তত আমার এটাই মনে হয়। ব্যোমকেশের কথা শুনে আমার সত্যি গিরিশবাবুর জন্য একটু খারাপ লাগছিল। কেসটা যে এইভাবে শেষ হবে তা আমি নিজেও ভাবিনি। তবে ব্যোমকেশের কথাই সত্যি হলো। 2 দিন পর গিরিশবাবুর একটা চিঠি আমাদের কাছে এসে পৌঁছালো। সেই খামে রয়েছে কিছু টাকা। পুঁটিরাম জানালো চিঠিটা এক ভদ্রলোক তার হাতে দিয়ে ব্যোমকেশকে দিতে বলেছে। ব্যোমকেশ চিঠিটা খুলে পড়তে শুরু করলো। ব্যোমকেশবাবু, আপনি আমার যা সাহায্য করলেন তা কখনো শোধ করতে আমি পারবো না, তবে আপনার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার মতো মানসিক অবস্থা বা পরিস্থিতি কোনোটাই আমার নেই। আমি বাড়িটা ছেড়ে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বিক্রি করে আমি ব্যবসার কাজে শহরের বাইরে চলে যাব। তবে আপনাকে আপনার প্রাপ্য থেকে আমি বঞ্চিত করব না। তবে ব্যোমকেশবাবু, ব্যাপারটা যে এমনভাবে শেষ হবে তা আমি ভাবতে পারিনি।
আপনি ছাড়া এই কথাগুলো বলার মতো আমার আর কেউ নেই, তাই আপনাকেই বললাম। ব্যাপারটা যে আমি নিজে বুঝতে পারতাম না তা নয়, আমি বুঝতে পারতাম যে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, তবে কখনো আমি সেটা নিয়ে তেমন কিছু বলতাম না, কারণ বুঝতেই পারছেন আমাদের মধ্যে পার্থক্যটা ছিল অনেক বেশি। তবে ব্যোমকেশবাবু, আমি ভেবেছিলাম সময় সাপেক্ষে আমি তাকে অনেক কিছু দিয়ে হয়তো তার মন জয় করতে পারবো, কিন্তু সেটা আর হলো না। তবে তাই বলে সে একজন খুনি হয়ে উঠবে সেটা তো আমি কখনোই চাইনি। তবে যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন। ভবিষ্যতে আমাদের দেখা আর কখনো হবে বলে তো মনে হয় না। অজিতবাবুকে অনেক ভালোবাসা জানাবেন। ইতি গিরিশ তালুকদার। ব্যোমকেশ পড়া শেষ করে জানালার দিকে তাকিয়ে রইল। আমারও কেমন যেন অদ্ভুত লাগছিল। আমিও কিছু বলতে পারলাম না, তাই চুপ করেই রইলাম।